2014 ওএমআর মামলা। আজ সিবিআই কি জানালেন চাঞ্চল্যকর তথ্য। 2014 ওএমআর মামলা আজ শুক্রবার আবার উঠেছিল 13 নম্বর কোর্ট রাজাশেখর মান্তার বেঞ্চে। ইন সার্ভিস টিচারদের নিয়ে কী বললেন, বঞ্চিতদের নিয়ে কি ব্যবস্থা করবেন বা কি অর্ডার দেবেন, বিচারপতি এটাই শেষ অস্ত্র প্রয়োগ করেছেন। আবার কবে শুনানি, শুনুন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের কণ্ঠ থেকে। এরকম ধরনের ভিডিও পেতে বা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি, টেট থেকে শুরু করে রাজ্যের যে কোনো পরীক্ষার চাকরির খবর, এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। শুনুন স্যারের নিকট থেকে। আজকে যেটা 2014 ওএমআর মামলায় যেটা হলো সেটা হচ্ছে যে গতদিনকে মামলাটা জজ সাহেব আজকের দিনের জন্য ফিক্সড করেছিলেন সিবিআই এর কাছ থেকে মেনলি শোনার জন্য, যে যেখানে ওএমআর শিটগুলো স্ক্যান করে যে সার্ভারে রাখা ছিল বলে সিবিআই তার রিপোর্টে দাবি করেছিল, সেই সার্ভার থেকে পরবর্তীতে সেটা ডিলিট করা হয়েছে এবং ডিস্ট্রয় করা হয়েছে। সেইটাকে উদ্ধার করা সম্ভব কিনা, এইটা গতদিনকে সিবিআই এর উপরে জজ সাহেবের ইনস্ট্রাকশন ছিল এবং নির্দেশ ছিল বলা যেতে পারে, যে তুমি এইটার ভিত্তিতে আমাকে জানাও যে তুমি এটাকে উদ্ধার করতে পারবে কিনা। তার কারণ হচ্ছে এখন জজ সাহেবের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে একবার ডিজিটাল ফুটপ্রিন্ট কোনো জায়গায় রাখা হলে সেটা ডিস্ট্রয় করলেও তা উদ্ধার করা সম্ভব। সুতরাং এইখান থেকে জজ সাহেব আজকে শুরু করলেন। সিবিআই তরফ থেকে সিবিআই ইনভেস্টিগেটিং অফিসারও উপস্থিত ছিলেন এবং সিবিআই যিনি কাউন্সিল ছিলেন, ডেপুটি সলিসিটর জেনারেল সাহেব ছিলেন। তো তাদের যেটা বক্তব্য, যে যেটা আগের দিনও তারা একটু আভাস দিয়েছে যে 22 সালে আমরা ইনভেস্টিগেশনে এসেছি, এটা 17 সালে ডিস্ট্রয় করা হয়ে গেছে। তো আমরা অনেক চেষ্টা করেও এটাকে পাইনি। আমরা যে সার্ভারটাকে উদ্ধার করতে পেরেছি বা যে হার্ড ডিস্ক, আসলে সার্ভার কথাটা ওখানে উল্লেখ ছিল কিন্তু সার্ভার কথাটা সম্ভবত যথাযথ নয়। আমরা যে হার্ড ডিস্কটাকে উদ্ধার করতে পেরেছি, সেখানে যে ডকুমেন্টস গুলো আমরা পাচ্ছি যেগুলো, সেগুলো হচ্ছে এডিটেবল, মানে সেটাকে চাইলেই কারো স্কোর তাতে পরিবর্তন করা সম্ভব হয়। এবং আমরাও রিট পিটিশনারদের মধ্যে থেকেও এরকম দেখিয়েছি যে আরটিআই রিপ্লাই প্রথমে তার স্কোর একরকম দেখানো হয়েছে, পরবর্তীতে তার স্কোর যখন সে ওএমআরটা দিচ্ছে, ডিজিটাল ওএমআর যেটাকে আমরা ওএমআর বলে মানতে চাইছি না, সেইখানে তার স্কোরের পরিবর্তন হয়েছে। এরকম কিন্তু একাধিক রিট পিটিশনারদের জন্য হয়েছে। সুতরাং সিবিআই বলছে আমি খালি এইটার অ্যাক্সেস পেয়েছি, এইটাকেই আমি উদ্ধার করতে পেরেছি। তাতে করে কোর্টের যেটা নির্দেশ, কোর্ট যেটা আজকে বললেন যে তুমি গোটা দেশের মধ্যে যে কোনো সংস্থা, মানে অ্যাপার্ট ফ্রম এনআইসি কে তো তুমি পাচ্ছই, কিন্তু এনআইসি ছাড়াও যে কোনো প্রাইভেট সংস্থাকে তুমি এনগেজ করো এতে, মানে সেটা টিসিএস হতে পারে, সেটা উইপ্রো হতে পারে, সেটা যে কোনো, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে ইনফরমেশন টেকনোলজিতে যারা অগ্রগণী সংস্থা আছে সে সমস্ত সংস্থার মধ্যে যাকে ইচ্ছা তুমি এনগেজ করো। এবং চাইলে তুমি বিদেশ থেকেও করতে পারো কোনো প্রাইভেট এজেন্সিকে এনগেজ করা, যারা কিনা তোমাকে এই ব্যাপারটাতে হেল্প করবে। এবং তুমি যখন এই প্রেক্ষিতে বোর্ডের অফিসিয়াল বা এসবাসু অ্যান্ড রাই কোম্পানি যারা এটাকে স্ক্যান করেছিল বলছে, তাদেরকে ইন্টারোগেট করবে পুনরায়, কারণ কোর্ট আজকে ইন্টারোগেশনের কথা আবার বলেছে, তাদেরকে যখন পুনরায় ইন্টারোগেট করবে দরকার হলে সেই সমস্ত আইটি এক্সপার্টকে পাশে রেখে করবে। এটা হচ্ছে কোর্টের বক্তব্য। মানে কোর্ট কিন্তু বারবার ইনফাসিস করছে এটার উপরে যে তোমাকে এটাকে পেতেই হবে। কোর্ট বলছে এটা যদি কোথাও ক্র্যাশ করে ভাঙাও রাখা থাকে সেটাকে উদ্ধার করো, যদি এটাকে কোনোভাবে মানে একটা কনক্লুশনে এসো যে এটা গলিয়ে দিয়েছে বা কিভাবে কি করেছে, মানে এইটা কোর্ট, তাই জন্য কোর্ট একদম আপার হ্যান্ড দিয়ে দিল সিবিআই কে, যে সিবিআই যাকে ইচ্ছা দেশের মধ্যে দেশের বাইরে, সরকারি বেসরকারি, যাকে পারবে নিয়ে এটাকে সিবিআই কে এটা কিন্তু উদ্ধার করতে হবে। এবং চাইলে সিবিআই যাকে ইচ্ছা ইন্টারোগেট করতে পারে, ইনভেস্টিগেশনের জন্য আবার ইন্টারোগেট করতেই পারে এই ব্যাপারটাকে উদ্ধার করার জন্য। এটা কিন্তু পরিষ্কার করে আজকে বললেন। আর এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যেটা, যে আচ্ছা এইটাতে আরেকটা জিনিস, যে সিবিআই কে এর জন্য সিবিআই যেটা সময় চাইলো সেটা হচ্ছে 7 সপ্তাহ। 7 সপ্তাহের মধ্যে সিবিআই কে এটার ফাইন্ডিংস দিতে হবে। দেখা গেল এটার পরে সিবিআই সেটা উদ্ধার করতে পারলো না, সিবিআই বললো বা এরকম একটা কনক্লুশন এলো যে এটা কোনোভাবে আর উদ্ধার করা সম্ভব নয়, এমন ভাবে ডিস্ট্রয় করা হয়েছে। তাহলে কোর্ট বললো তাহলে অ্যাভেলেবল রেকর্ড যা আছে রিট পিটিশন অনুযায়ী আমরা সেটাতে যাব। এটা গেল এক। দ্বিতীয় যেটা বলছিলাম, যে কোর্ট কিন্তু আজকে পুনরায় বলে আবার জোরের সঙ্গে জজ সাহেব বললেন যে আমার এটা লাস্ট অস্ত্র, মানে লাস্ট মানে আমি যেটা একেবারেই করতে চাইছি না সেটা হচ্ছে আমি কারোর চাকরিকে টাচ করতে চাইছি না। মানে একদম দ্ব্যর্থহীন ভাষায় কোর্ট এটা বললেন জজ সাহেব, যে কারোর চাকরি, কারণ যারা চাকরি করছে তারাও তো অনেক লড়াই সংগ্রামের পরেই চাকরি পেয়েছে, কারোর চাকরিকে আমি টাচ করতে চাইছি না। কিন্তু যদি না সেটা আমার মানে উপায় না থাকে, একদম যদি আমি উপায়হীন হয়ে যাই, যে যা ফাইন্ডিংস আসছে ইনভেস্টিগেশনে বা যা সাবমিশনের উপর উঠে আসছে প্রত্যেকটা পক্ষকে শোনার পরে, যে আমাকে সেটা হাত দিতে হচ্ছে, এরকম যদি না হয়
তাহলে আমি কারো চাকরিটা ছোঁবো না। পাশাপাশি রিট পিটিশনারদেরকে তোমাদেরকে ভাবতে হবে যে রিট পিটিশনারদেরকে তোমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারবে, কারণ তোমরা তাদেরকেও বঞ্চিত করে রেখেছো। এরাও নিদ্রাহীন রাত যাপন করছে, এরাও রোদে পুড়ছে, জলে ভিজছে, এরকম করেই জজ সাহেব বলেছেন যে এদেরকে তুমি ডাটা দিতে পারছো না, তাহলে এদেরকে তুমি কি করে অ্যাকোমোডেট করবে সেটা বোর্ডকে ভাবতে হবে। এদেরকে কিভাবে বেনিফিট দেওয়া যায়, কিভাবে চাকরি দেওয়া যায় সেটা বোর্ডকে ভাবতে হবে। এটা কিন্তু জজ সাহেব স্পেসিফিক্যালি বলেছে। তো এইটা হলো 7 সপ্তাহ পরে মামলা হবে। এর মধ্যে আমরা চাইছিলাম যে অন্তত একটা দিন শুনানি হোক, মানে মামলার আর্গুমেন্টটা এগিয়ে যাবো, কিন্তু না, জজ সাহেব বললাম একবারই সব শুনবো। তো এই হচ্ছে আজকের সাম এন্ড সাবস্টেন্স।